নমস্কার বন্ধুরা, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া এবং সবশেষ নিউজিল্যান্ড সফর করেছেন। খবরের কাগজে আপনারা নিশ্চয়ই মিটিংয়ের করমর্দনের ছবি দেখেছেন। মিডিয়া এটিকে সাধারণ একটি কূটনৈতিক সফর হিসেবেই প্রচার করেছে, কিন্তু প্রায় কেউই এর ভেতরের আসল বিন্দুগুলো বা ডটস কানেক্ট করতে পারেনি। কেন মাত্র কয়েকদিনের ব্যবধানে এই নির্দিষ্ট 3টি দেশের সফর? সাধারণ চোখে এগুলো বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও জিও পলিটিক্স বা ভূ রাজনীতির দুনিয়ায় কোনো কিছুই কাকতালীয় নয়। এর গভীরে লুকিয়ে আছে ভারতের আগামী দশকের সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি এবং এনার্জি ইন্ডিপেন্ডেন্স বা জ্বালানি স্বাধীনতার মাস্টার প্ল্যান। আজকের ভিডিওতে আমরা খবরের পেছনের খবরটি বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক ইন্দোনেশিয়া দিয়ে। ইন্দোনেশিয়া সফরে ভারত একটি বিশাল কৌশলগত বা স্ট্র্যাটেজিক জয় হাসিল করেছে। ভারত ইন্দোনেশিয়ার সাবাং পোর্টে নিজেদের প্রবেশাধিকার বা অ্যাক্সেস নিশ্চিত করেছে। কিন্তু এত বন্দর থাকতে সাবাং কেন? ম্যাপের দিকে ভালো করে তাকালে বুঝবেন সাবাং বন্দরটি মালাক্কা প্রণালীর ঠিক প্রবেশপথে অবস্থিত। মালাক্কা প্রণালী হল বিশ্বের অন্যতম ব্যস্ত একটি সামুদ্রিক রুট এবং গ্লোবাল ট্রেডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরিটাইম চেক পয়েন্ট। চীনের তেল আমদানি এবং আন্তর্জাতিক বাণিজ্যের একটি বিশাল অংশ এই সরু পথটি দিয়েই যায়, যাকে ভূরাজনীতির ভাষায় বলা হয় চিলের মালাক্কা ডিলেমা। সাবাং বন্দরে ভারতের নৌ উপস্থিতি বা অ্যাক্সেস থাকার অর্থ হলো যুদ্ধের সময় বা যে কোনো ভূরাজনৈতিক উত্তেজনার মুহূর্তে ভারত চাইলে এই চোক পয়েন্ট নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য কায়েম করার এটি প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। বন্দরের নিয়ন্ত্রণ তো হলো, কিন্তু এবার একটু ভিন্ন দিকে নজর দেওয়া যাক। আমরা দেখলাম বন্দর থেকে ফোকাস হঠাৎ করে শিফট হলো ইউরেনিয়ামের দিকে, কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আমদানির রুটগুলোর মধ্যে। বর্তমানে ভারত তার তেলের বিশাল একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে, যা আসে হরমুজ প্রণালী হয়ে। এখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংবাদ চলছে এবং ইরান হরমুজ বাঙালি বর্তমানে বন্ধ রেখেছে, ফলে এই রোড দিয়ে ভারতে তেল আসে এখন বন্ধ। আর তেল আসা বন্ধ হওয়ার অর্থ কি? ভারতের অর্থনীতি, ট্রান্সপোর্ট সিস্টেম এবং শিল্প কারখানা সব স্থবির হয়ে যাওয়া। একটি সুপার পাওয়ার হওয়ার পথে থাকা দেশ হিসেবে ভারত এই ঝুঁকির উপর নির্ভর করে বসে থাকতে পারে না। ভারতের এমন একটি শক্তির উৎস দরকার যার জন্য প্রতি সপ্তাহে তেলের ট্যাঙ্কারের জন্য অপেক্ষা করতে হবে না। আর এই সমস্যার একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান হলো নিউক্লিয়ার এনার্জি বা পারমাণবিক শক্তি। নিউক্লিয়ার এনার্জির জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হলো ইউরেনিয়াম, আর এখানেই আসে অস্ট্রেলিয়ার ভূমিকা। অস্ট্রেলিয়ার কাছে বিশ্বের অন্যতম বৃহত্তম ইউরেনিয়াম রিজার্ভ রয়েছে। ভারত ইতিমধ্যে অস্ট্রেলিয়া এবং কাজাখস্তানের মতো দেশগুলোর সাথে দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের লক্ষ্য অত্যন্ত পরিষ্কার, 2047 সালের মধ্যে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বহু গুণে বৃদ্ধি করা। আর এই মিশনে নিউজিল্যান্ডও বাদ থাকছে না। ইন্দো প্যাসিফিক অঞ্চলে সমুদ্রপথ নিরাপদ রাখা এবং সাপ্লাই চেইন সুরক্ষিত রাখার জন্য নিউজিল্যান্ডের সাথে সুসম্পর্ক ভারতের লুক ইস্ট পলিসির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি সাধারণ এনার্জি পলিসি নয়, এটি ভারতের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজির একটি শক্তিশালী হাতিয়ার। এবার এই পুরো সমীকরণে শেষ অংশটি বা মিসিং পিস যোগ করুন। ভারত সরকার সম্প্রতি পারমাণবিক শক্তির ক্ষেত্রে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। তারা নিউক্লিয়ার এনার্জি সেক্টরে বেসরকারি খাতের অংশগ্রহণের দরজা খুলে দিয়েছে। আদানির মতো ভারতের বৃহৎ কোম্পানিগুলো ইতিমধ্যে পারমাণবিক শক্তিতে বিপুল বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করেছে। এর মানে কি দাঁড়ালো? একদিকে সরকার তার ফরেন পলিসি বা পররাষ্ট্র নীতির মাধ্যমে বিদেশ থেকে ইউরেনিয়াম সাপ্লাই চেইন এবং কৌশলগত বন্দরগুলো নিশ্চিত করছে, আর অন্যদিকে দেশের ভেতরের বড় কোম্পানিগুলো সেই জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের কাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। অর্থাৎ সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে একটি অভেদ্য এনার্জি ইকোসিস্টেম তৈরি করছে। তাহলে পুরো কৌশলটা এবার আপনার কাছে পরিষ্কার হচ্ছে, তাই না? ইন্দোনেশিয়ায় সাবাং বন্দরের মাধ্যমে সামুদ্রিক আধিপত্য বিস্তার, অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সুরক্ষিত করে পারমাণবিক উৎপাদন বাড়ানো এবং মধ্যপ্রাচ্যের জীবাশ্ম জ্বালানির উপর থেকে দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানো। এটি কোনো সাধারণ বা রুটিন কূটনৈতিক সফর নয়, এটি হলো বন্দর, শিপিং লেন, ইউরেনিয়াম এবং সর্বোপরি ভারতের জ্বালানি স্বাধীনতা অর্জনের একটি মাত্র স্ট্রোক।
কারণ মনে রাখবেন, একবিংশ শতাব্দীতে ভূ রাজনীতির সবচেয়ে বড় শক্তি হলো যে দেশ তার নিজের জ্বালানি বা এনার্জি নিয়ন্ত্রণ করতে পারে, সেই দেশই তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং জিও পলিটিক্সের এমন গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মনে হয় ভারতের এই স্ট্র্যাটেজি নিয়ে? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।